আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেখা স্পষ্ট কিনা, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। সজীব মল্লিক স্যার পেজ থেকে আবারও হাজির হয়েছে লাইভে। আজকের ক্লাস হলো ক্লাস নয়, এটা হলো একটি গাইডলাইন ক্লাস। এবং বাংলা সাহিত্যে আপনারা সবাই জানেন যে বাংলা সাহিত্য খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং বাংলা সাহিত্য বিসিএস এর জন্য আমাদের 20 নম্বর বরাদ্দ থাকে। এই বাংলা সাহিত্য আপনি কিভাবে অল্পতে কভার করতে পারবেন, সহজে ক্লিয়ার করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস এবং গাইডলাইন। সেখানে আমরা টপিকগুলো বলবো, যে সকল টপিক থেকে, এবং সিলেবাস ডিসকাশন করব। যারা যারা ক্লাসটা দেখতেছেন এবং শুনতেছেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন। আমরা আমাদের ক্লাস এখনই শুরু করতেছি। এবং এখানে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো বাংলা সাহিত্যে আমাদের বিসিএস এর নম্বর থাকে 20 নম্বর। এবং এই 20 নম্বরে আপনি কি কি পড়লে মোটামুটি 20-এর ভিতরে আপনি 15 থেকে 18, 15 থেকে 17-র মতো করে আপনি এটা উঠাইতে পারবেন নম্বর, সেই বিষয়ে আমাদের একটা গাইডলাইন ক্লাস হচ্ছে। ঠিক আছে, যারা যারা ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। আমরা জানি বাংলা সাহিত্যে আমাদের 20 নম্বর থাকে, এবং সেখানে দুইটা অংশে ভাগ করা থাকে। সেখানে একটা অংশের নাম হলো প্রাচীন ও মধ্যযুগ, প্রাচীন ও মধ্যযুগ। এবং আরেকটা অংশের নাম হলো আধুনিক যুগ, আধুনিক যুগ। তাহলে আমাদের হলো কয়টা যুগ? সবাই সবাই ভালো করে তাকাইয়েন, বলেন তাহলে আমাদের কয়টা যুগ হলো? বলেন দুইটা যুগ হলো। কয়টা যুগ হলো? দুইটা। তাহলে প্রাচীন ও মধ্যযুগ এই হলো আমাদের একটা পার্ট। এখান থেকে বিসিএস এ আমাদের হলো 5 নম্বর বরাদ্দ থাকে, এবং আধুনিক যুগ থেকে আমাদের থাকে 15 নম্বর। তাহলে বলেন বলেন 1 নম্বর বেশি গুরুত্বপূর্ণ নাকি 2 নম্বর বেশি গুরুত্বপূর্ণ? এখানে কিন্তু আমাদের আধুনিক যুগ 15 নম্বর থাকে। কত নম্বর? 15। আর প্রাচীন যুগে থাকে 5 নম্বর। এখন আপনার কথা হলো এইগুলো আপনি কিভাবে গুছাইয়ে উঠবেন, এগুলো কিভাবে গুছাবেন? তো গুছানোর টেকনিকটা দেখাবো। গুছানোর কি বলেন? টেকনিক। তাহলে গুছানোর টেকনিকটা আমরা দেখাবো, যে কিভাবে বাংলা সাহিত্যে আপনি একটা ভালো নম্বর এবং ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারেন, সেই বিষয়ে আমাদের আজকের ঠিক ক্লাস। ওকে, তার আগে সর্বপ্রথম আপনারা একটা কমেন্ট করেন যে মধ্যযুগ বেশি ইম্পর্টেন্ট মনে হয় বা বেশি গুরুত্ব দেব, নাকি আধুনিক যুগ বেশি গুরুত্ব দেব, 1 নাকি 2? একটু কমেন্ট করে জানান যে মধ্যযুগে বেশি গুরুত্ব দেব নাকি আধুনিক যুগে বেশি গুরুত্ব দেব, সেই বিষয়টা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতেছি সেটা হলো যে আমাদের অধিকাংশই আধুনিক যুগের উপর গুরুত্ব না দিলে বাংলা সাহিত্য আসলে ভালোভাবে শেখা যায় না, বা বাংলা সাহিত্যের মূল অংশটা আমরা বুঝতে পারি না। তার আগে আমাদের কি কি বিষয়ের ধারণা থাকতে হবে, মাস্ট ধারণা থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এখন আমি ছোট ছোট আলোচনা করতেছি। তার ভিতরে 1 নম্বর আমাদের এখানে আমি সর্বপ্রথম লিখতেছি যে মাস্ট আইডিয়া। মাস্ট আইডিয়া বা একেবারে ধারণা থাকতেই হবে এমন একটা পার্ট হলো আমাদের কি, সেখানে আমাদের থাকবে কিছু সংজ্ঞা, সংজ্ঞা অথবা সংজ্ঞা ভিত্তিক ধারণা। এখন অনেকেরই প্রথম প্রশ্ন হবে যে সংজ্ঞা বা সংজ্ঞা ভিত্তিক ধারণা এর মানেটা কি আসলে? সংজ্ঞা বা সংজ্ঞা ভিত্তিক ধারণা বলতে আমি বুঝাতে চেয়েছি যে বাংলা সাহিত্যে কিছু পার্ট আছে, এই পার্টগুলো আমি একটু প্রথম ছোট ছোট করে লিখে দেখাই। তার ভিতরে একটা হলো আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। এই বিষয়ে আমাদের একটা ধারণা থাকতে হবে, এটা আধুনিক যুগের সাথে রিলেটেড। এবং সাথে আমাদের আরেকটা ধারণা থাকতে হবে, সেটা হলো শ্রীরামপুর মিশন ও বাংলা ছাপাখানা, বাংলা ছাপাখানা। এই যে ধারণাগুলো, এই যে টপিকগুলো আমি সুন্দর করে সাজাই সাজাই লেখাই দিতেছি, এইগুলোর উপরে ঠিক ছোট ছোট ভাবে ধারণা রাখতে হবে। এবং এখান থেকে আমি যে টপিকগুলো দেখাচ্ছি, এই টপিকগুলোর ধারণাটা একটু কঠিন মনে হয়। এখানে কিছু সাল থাকে, কিছু ব্যক্তির নাম থাকে, কিছু সাহিত্য রচনা থাকে। এই বিষয়গুলো থেকে কিন্তু আপনি 1 নম্বর প্রায় সময় কমন পাবেন, এবং পাওয়ার সম্ভাবনা আরো আছে। তার ভিতরে আরেকটা হলো আমাদের মুসলিম সাহিত্য সমাজ, সাহিত্য সমাজ, যেখান থেকে শিক্ষা পত্রিকা, বুদ্ধ মুক্তির আন্দোলন, এই বিষয়গুলো থাকে। তারপরে আরেকটা ধারণা আছে, এটার নাম হলো আমাদের বাংলা একাডেমি,
এই যে এই যে ভাষা আন্দোলনের পরে আমাদের যে ফল পেয়েছি অর্থাৎ বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি থেকেও দুই একটা প্রশ্ন আসে, এটা পড়তে হবে। এবার কথা হলো এই যে কয়টা টপিক, আরেকটা আছে হিন্দু কলেজ, আরেকটা আছে হিন্দু কলেজ, হিন্দু কলেজ, এই যে টপিক আছে পাঁচটা টপিক, জাস্ট পাঁচটা টপিক যদি আপনি ভালো কইরা সুন্দরভাবে সর্বপ্রথম একটু গুছাইয়ে নিতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো যে এখানে আপনি 1 নম্বর এখান থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে, 1 নম্বর। আমি আমি গুছাই গুছাই বলতেছি যে কিভাবে 20 নম্বরের ভিতরে 15 থেকে 17 নম্বর আপনি পাবেন বা 17 নম্বরের প্রস্তুতি আপনি গুছাইতে পারবেন। সেই বিষয়ে আমাদের সর্বপ্রথম যে স্টেপটা আছে সেইটা হলো সংজ্ঞা বা ধারণা। এখান থেকে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন ও বাংলা ছাপাখানা, মুসলিম সাহিত্য সমাজ, বাংলা একাডেমি ও হিন্দু কলেজ, এই পাঁচটা টপিক সর্বপ্রথম আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করেন ভালো করে, কিছু জিনিসের সংজ্ঞা, আরো কিছু সংজ্ঞা প্লাস প্রথম ও এই এই দুইটা জিনিস পড়তে হবে। কোথা কোথা থেকে ভালো একটা আইডিয়া বা কনসেপ্ট থাকতে হবে, যেটা আমাদের রিটেনেও কাজে লাগবে এবং আমাদের কম্বাইন হিসেবে রিটেন এবং পিলি উভয় কাজে লাগবে। সেই জিনিসটা কি? এক হলো উপন্যাস। আমরা উপন্যাস হিসেবে জানি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের নাম হলো দুর্গেশ নন্দিনী, এটা আমরা জানি। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি যে উপন্যাসের সংজ্ঞা, এই যে সংজ্ঞা বা ধারণা, উপন্যাস কাকে বলে, নাটক কাকে বলে, প্রবন্ধ কাকে বলে, তারপরে আমি যদি বলি যে ভ্রমণ কাহিনী কাকে বলে, তারপর আমি যদি বলি যে কবিতা ও কাব্যগ্রন্থ কাকে বলে, তারপর আমি যদি বলি ছোট গল্প কাকে বলে, তারপর আমি যদি বলি মহাকাব্য কাকে বলে। এই যে 7টা, এগুলোর প্রত্যেকটা সংজ্ঞা অথবা কাকে বলে তার বেসিক ধারণা থাকাটা, এটা কিন্তু অবশ্যই আপনার সাহিত্যে রিটেনের জন্য এবং পিলির বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বলি নাই যে সরাসরি উপন্যাস কাকে বলে তার প্রশ্ন আসবে, এ কথা আমি কিন্তু বলি নাই। বলছি এই তথ্যগুলো আপনার জানতে হবে, তাইলে আপনার কাছে সাহিত্য পড়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? সাহিত্য পড়া সহজ হওয়ার মূল টেকনিক্যালি আমরা যেটা বলি সেটা হলো আধুনিক যুগের ক্ষেত্রে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, মুসলিম সাহিত্য সমাজ, বাংলা একাডেমি, হিন্দু কলেজ, এই 5টা থেকে আমরা কি করব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত সাল পড়ে নেব, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এরপরে আমরা উপন্যাস কাকে বলে, উপন্যাসের ধারণাটা কি, নাটকের ধারণাটা কি, প্রবন্ধের ধারণা কি, প্রবন্ধ এবং ছোট গল্পের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়, মহাকাব্য কাকে বলে, এরপরে কবিতা এবং মহাকাব্য কয় প্রকার, জাত মহাকাব্য আছে, ঠিক আছে, সাধারণ মহাকাব্য আছে, তারপরে মাইকেলের মেঘনাদ বধ মহাকাব্য আছে, এগুলা ভ্রমণ কাহিনী, এগুলা কোনগুলো, এই কনসেপ্টটা আপনার কিন্তু হাতে ঠিকঠাক মতো রাখতে হবে। তাইলে আপনার কি হবে, আপনি সাহিত্যে এগুলো কমন না পেলেও আপনার সাহিত্য পড়াটা আপনার কাছে একটা রস মনে হবে, যে না সুন্দর, সাহিত্য পড়াটা আপনার কাছে রস মনে হবে। ঠিক আছে? এবার আসেন, আমাদের কোথা থেকে শুরু হবে? প্রাচীন যুগ। আপনি জানেন যে প্রাচীন যুগ ও মধ্যযুগে আপনার সাহিত্য মিলেই আপনার এখানে 5 নম্বর থাকে, এবং আমি এখানে চ্যালেঞ্জ দিলাম যে প্রাচীন যুগ ও মধ্যযুগের এই 5 নম্বরের ভিতরে আপনি হুবহু বিগত সাল থেকেই কমন পাবেন প্রায় 3 থেকে 4টা। এটা আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বললাম। কোনোভাবে একটা প্রশ্ন জাস্ট এটা আনকমন থাকতে পারে, কিন্তু এছাড়া 3 থেকে 4টা প্রশ্ন আপনার একেবারে বিগত সাল থাকবে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। এখন বিগত সাল কিভাবে আসে, তাহলে কোন কোন টপিক পড়তে হয়? আমরা জানি প্রাচীন যুগের চর্যাপদ থাকবে, চর্যাপদ, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ থেকে আপনি একটা বা দুইটা প্রশ্ন পাবেন, একটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং এটা পাবেন, এটা আপনি শিওর থাকেন 100% এটা পাবেনই। এই কারণে আপনার চর্যাপদ পড়তে হবে। চর্যাপদের কি পড়বেন? চর্যাপদের লেখক পড়বেন, চর্যাপদের 6টি প্রবাদ বাক্য আছে সেগুলো পড়বেন, তারপর চর্যাপদের পদকর্তা কে কোন পদ লিখছে সেটা পড়বেন। ঠিক আছে? চর্যাপদ সম্পর্কে আবিষ্কার পড়বেন, চর্যাপদের সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে, চর্যাপদ সম্পর্কে সনীতি কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছে, এই তথ্যগুলো আপনার পড়তে হবে চর্যাপদ থেকে। চর্যাপদ পড়লে আমাদের প্রাচীন যুগ শেষ। তার মানে প্রাচীন যুগ বলতে একটাই নিদর্শন,
একটাই বই, একটাই সাহিত্য, তার নাম হলো চর্যাপদ। চর্যাপদের নাম আসলে কি পাওয়া গেছিল, চর্যাশ্চর্য, বিনিশ্চয়, এই নামগুলো পড়তে হবে সর্বপ্রথম। তারপরে আপনার পড়তে হবে অন্ধকার যুগ। অন্ধকার যুগের একমাত্র অন্ধকার যুগের সাহিত্য হিসেবে আছে প্রাকৃত পৈঙ্গল, তারপরে শূন্য পুরাণ, তারপরে শেখ শুভদয়া, ঠিক আছে, নিরঞ্জনের উম্মা। এই যে নামগুলো আমি বলছি, এই অন্ধকার যুগটা পড়তে হয়। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা থাকে একটা, আবার নাও আসতে পারে। এবার আসেন কাব্য হিসেবে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের যে ধারা আছে তার ভিতর থেকে মনসা মঙ্গল, ঠিক আছে, ধর্ম মঙ্গল, অন্নদা মঙ্গল, এরকম আছে না, অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল, এরকম অনেক ধরনের মঙ্গল কাব্য আছে। তার ভিতর থেকে মনসা মঙ্গল কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তার মানে মনসা মঙ্গলটা পড়বেন। তারপরে আসেন যে মঙ্গল কাব্যর পরে আরেকটা শ্রীকৃষ্ণ কীর্তনের আপডেট ফর্ম, যাকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। পদাবলী, এই বৈষ্ণব পদাবলী, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো আপনি সাজাবেন একটার পর একটা, একটার পর একটা। সব থেকে বেশি প্রাধান্য দেবেন এই প্রাচীন যুগে, সব থেকে বেশি প্রাধান্য দেবেন বিগত সালে কি প্রশ্ন আসছে সেটা অ্যানালাইজ করে, বিগত সালে কি কি পরীক্ষা আসছে সেগুলো অ্যানালাইজ করে তারপর আপনার পড়া স্টার্ট করবেন। এটা অবশ্যই অবশ্যই এই প্রাচীন ও মধ্যযুগের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে আপনার জন্য বিগত সালটা। কোন সালটা বলেন? বিগত সাল। তারপর আছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য, এই জীবনী সাহিত্য, ঠিক আছে, শ্রী চৈতন্য দেবের, ঠিক আছে, জীবনকে নিয়ে লেখা এক ধরনের সাহিত্য বা চর্চা, তাকে বলা হয় জীবনী সাহিত্য। এই জীবনী সাহিত্য আপনি একটা নোট করবেন। তারপরে আসেন নাচ সাহিত্য, এটা বেশি আসে না, নাচ সাহিত্য, মর্ষিয়া সাহিত্য, ঠিক আছে, তারপরে লোক সাহিত্য। এগুলো থেকে জাস্ট আপনি বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো একবার চোখ বুলাই যাবেন, ঠিক আছে। এরপর আসেন আমাদের এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলিম সাহিত্যিক কর্তৃক রচিত মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে এগুলোরে বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই প্রণয়োপাখ্যান এগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই পার্টটা বেশি আগাই ফেলাইবেন। রোমান্টিক প্রণয়োপাখ্যানের সাথে রিলেটেড আছে অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্য যেমন ইউসুফ জুলেখা আসছে কোথা থেকে, ইউসুফ ওয়া জুলাইখা, লাইলি মজনু আসছে কোথা থেকে, লাইলি ওয়া মজনু, ঠিক আছে। এই যে টপিক গুলো আছে এগুলো। আর সর্বশেষ হলো আরাকান রাজসভার কবি ও সাহিত্য, বিশেষ করে আলাওল, বিশেষ করে কে, আলাওল, এই নামটা পড়তেই হবে। তাহলে আমি একবার রিমাইন্ডার দিয়ে যাই যে আসলে আমাদের প্রাচীন যুগে কি কি পড়তে হবে। প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগের চর্যাপদ, চর্যাপদ থেকে বেশি প্রশ্ন পড়তে হবে, কারণ এখান থেকে একটা নম্বর আপনি পাবেন। অন্ধকার যুগ, অন্ধকার যুগের যা আছে তিনটা সাহিত্য, এগুলো বেশি একবার পড়লেই হয়। শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে মোটামুটি। মঙ্গল কাব্য, যার ভিতরে মনসা মঙ্গল থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা। তারপর কালিকা মঙ্গল, কালিকা মঙ্গল, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা। বৈষ্ণব পদাবলী বিগত সালে অ্যানালাইজ করে পড়বেন। তারপরে জীবনী সাহিত্য, চর্চা, নাচ সাহিত্য, মর্ষিয়া সাহিত্য, লোক সাহিত্য। এখন কথা হলো এগুলো থেকে আপনি কি পড়বেন। তাছাড়া যদি বেসিক পড়তে চান তাহলে প্রথম কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এই দুইটা জিনিস বেশি পড়তে হবে। আবার প্রথম বাঙালি কবিকে, এগুলো পড়তে হবে আপনার এই আপনার কি বলে বৈষ্ণব পদাবলী থেকে, ঠিক আছে। ওকে ওকে, রোমান্টিক প্রণয়োপাখ্যান, অনুবাদ সাহিত্য, এগুলো আপনি বেশি করে পড়বেন। আপনার সর্বপ্রথম কাজ হলো গিয়ে একটা টাইম নেন, একটা টাইম ধরেন, আপনি 2 দিন টাইম নেন। 2 দিন, 2 দিন সময় নিয়ে আপনি কি করবেন, একটা মোটামুটি 20 পেজের 20 পৃষ্ঠার একটা নোট বানাবেন। এই নোটটা ধরেন আপনি A4 পেপার নিয়ে নিতে পারেন, অথবা আপনি আপনার খাতায় আপনি 20 পৃষ্ঠা নিতে পারেন। সেখানে আপনি প্রথম থেকে একেবারে চর্যাপদ থেকে শুরু করে আপনি একেবারে আরাকান রাজসভা এই পর্যন্ত আপনি এক টানে একটা নোট করবেন। সেই নোটের ভিতরে সব থেকে বেশি প্রাধান্য দিবেন কোনটাকে, যেখানে বিগত সাল আছে সেইগুলো বেশি প্রাধান্য দেবেন। আর কি প্রাধান্য দেবেন, যে প্রথম লেখককে আবার শ্রেষ্ঠ লেখককে, এইটা একটু প্রাধান্য দেবেন, ঠিক আছে।
তাইলে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আপনি এই জায়গাটা থেকে 5 নম্বরের ভিতরে ইনশাল্লাহ 4 কমন পাবেন। তাহলে 4 কমন পাবেন ইনশাল্লাহ, 5 নম্বরের ভিতরে আপনি 4 কমন পাবেন। এবার আসেন আমাদের আর কি পড়তে হবে, এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো আমাদের আধুনিক যুগ। এখন আসেন, আধুনিক যুগের ভিতরে কোন কোন কবি সাহিত্যিকদের সব থেকে বেশি পড়বেন। সর্বপ্রথম 1 নম্বর, আপনি যেহেতু বিসিএস ক্যান্ডিডেট, বিসিএস এর প্রিপারেশনটা নিতে চান, তার মানে সর্বপ্রথম আপনার পড়তে হবে পিএসসি কর্তৃক আপনার 11 জন লেখকদের তালিকা দেয়া আছে, আর এইখান থেকে আবার 15 নম্বরের ভিতরে আপনি 7 থেকে 8টা অথবা 10টা প্রশ্ন পাইতে পারেন শুধু 11 জন লেখক নিয়ে। পিএসসি কর্তৃক 11 জন লেখক নিয়ে আপনি যদি পড়েন তাহলে এখান থেকে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, এবং এই জায়গাটাই আপনার ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আপনার রিটেনেও কাজে লাগবে। শুধু যে আপনার প্রিলিতে কাজে লাগবে এমন না, এখান থেকে আপনি রিটেনেও কিন্তু নম্বর পাবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো তাহলে 1 নম্বর তো পাইলাম, 2 নম্বরে কি পড়বো? 2 নম্বরে কিছু সাহিত্যিকদের নাম, যে সাহিত্যিকদের নাম আমি সুন্দরভাবে আপনাকে কি করে দিতেছি, আমি সুন্দর করে আপনারে নামগুলো লিখে দিতেছি, যে নামগুলো আপনার পড়তে হবে। তার ভিতরে হলো যুগ সন্ধিক্ষর কবি, নাম কি বলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে পড়বেন, ঠিক আছে? তারপর আসেন, তারপরে 2 নম্বরে আমাদের পড়তে হবে পেরিচাঁদ মিত্র। আমি নামগুলো জাস্ট বলে দিচ্ছি, আপনি যখন গুছাবেন তখন আপনার এই নামগুলো লাগবে। পেরিচাঁদ মিত্র লাগবে কেন? বাংলা সাহিত্যে উপন্যাসের প্রচেষ্টা আলালের ঘরে দুলাল লিখছে কে? পেরিচাঁদ মিত্র। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের পড়তে হবে কারে? 3 নম্বরে আপনি যদি রাখেন তাহলে রাখতে হবে আপনার ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী। কারণ ইনি রবীন্দ্রনাথের গুরু, আর রবীন্দ্রনাথের গুরু এই কারণে এর পড়া লাগবে এমন না, এরও অনেক সাহিত্য, ঠিক আছে, বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট লাগে। এরপরে আসেন, আপনার পড়তে হবে কাকে? আপনার 4 নম্বরে পড়বেন ও আরেকটা কথা, এখন পিএসসি এই 11 জন বাদে মুসলিম যারা সাহিত্য আছে, মুসলিম সাহিত্যিক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন করে বেশি। তাহলে মুসলিম সাহিত্যিকদের কিন্তু আপনি পড়ে ফেলবেন। সেখানে থাকবে মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, তারপরে ফররুক আহমেদ। এই ফররুক আহমেদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরপর 2টা বিসিএস এ পরীক্ষায় প্রশ্ন আসছে, 2টা। তার মানে ফররুক আহমেদ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আসেন, আমাদের পড়তে হবে প্রমথ চৌধুরী, 5 নম্বরে পড়তে হবে শরৎচন্দ্র, 6 নম্বরে পড়তে হবে আর 6 নম্বর হলো DL রায়, মানে দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে পড়তে হবে রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপরে পড়তে হবে, আর আমি যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এগুলো বলি নেই, কারণ এগুলো পিএসসি কর্তৃক 11 জনের ভিতরে আপনি পাবেন, আর এগুলোর উপরে সর্বোচ্চ জোর দিতে হবে, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরে কিন্তু না পড়ে যাবেন না, এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং আসতে পারে না, আসেও। তারপরে আসেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একে কিন্তু পড়বেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে নামগুলো আমি লিখে দিতেছি, এই নামগুলো আপনি পড়বেন, বেশি করে পড়বেন। কাজী মোতাহের হোসেন চৌধুরী। তারপরে আপনার আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হলো 30 দশকের কবি, ওই যে পঞ্চপাণ্ডব বলা হয়, পঞ্চপাণ্ডব কিন্তু পড়তেই হবে, মাস্ট। এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেনই পাবেন, একটা কেন 2টাও পাইতে পারেন, 2টা প্রশ্নও পাইতে পারেন। পঞ্চপাণ্ডব কারা কারা কারা?
বলেন? জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, ঠিক আছে, এরকম 5 জন আছে, তাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকি মনির চৌধুরী পড়বেন। মনির চৌধুরী এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে বিশেষ কইরা। তারপরে আরেকজনকে পড়তেই হবে, সুকান্ত ভট্টাচার্য, একে পড়তে হবে। শহীদুল্লাহ কায়সার, একে পড়তে হবে। জহির রায়হান। আমি আরেকটু আপনাকে বিশ্লেষণ করে যদি আমি বলি আরো কাকে কাকে পড়তে হবে, তাইলে আমি একটু আমার নিজস্ব একটা হ্যান্ড নোটে আমি চলে যাই। সেখান থেকে আমি একেবারে শুরু থেকে দেখাই যে কাকে কাকে আপনার বেশি বিশেষ করে পড়তে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে সিরিয়ালি যদি আমি ধরি, সর্বপ্রথম আমাদের পড়তে হবে চর্যাপদ, এটা আপনি জানেন। তারপরে চর্যাপদের পরে আমি আমার সিরিয়াল অনুযায়ী আমি বলি, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা পড়তে হয়। তারপরে বৈষ্ণব পদাবলী, এটা পড়তে হয়। মঙ্গল কাব্য, এটা পড়তে হয়। আমার এই নোটটা না মাত্র কয় পেজের জানেন? মাত্র 27 পেজের নোট, ঠিক আছে। কিন্তু এখানেই কিন্তু সব সাজাই দিছি। তারপরে পড়তে হয় জীবনী সাহিত্য, তারপরে হলো অনুবাদ সাহিত্য, রামায়ণ, ভাগবত গীতা, তারপরে হলো মহাভারত, রোমান্টিক প্রণয়াপখ্যান, তারপরে হলো লোক সাহিত্য, এরপরে হলো আরাকান রাজসভা। এরপর হলো আধুনিক যুগ, শ্রীরামপুর মিশন, তারপরে হলো ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে হিন্দু কলেজ, ঠিক আছে। এরপর হলো হিন্দু কলেজ, বাংলা একাডেমি, এই। এবার পিএসসি কর্তৃক যে 11 জন আছে এগুলোর নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, তারপর মীর মোশাররফ হোসেন, তারপর কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে তো না পড়ে যাইতেই পারবেন না, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হলো রোকেয়া সাখাওয়াত হোসেন, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফররুক আহমেদ। এবার আসেন পঞ্চপাণ্ডব: জীবনানন্দ দাশ, ঠিক আছে, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায়, পেরিচাঁদ মিত্র, তারপরে বিহারীলাল চক্রবর্তী, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, আমি প্রত্যেকটা দাগাইতেছি, মানিক বন্দ্যোপাধ্যায়, আবু জাফর শামসুদ্দিন, বেগম সুফিয়া কামাল। আমি প্রত্যেকটা দাগাই দাগাই বলতেছি। আহসান হাবিব, শওকত ওসমান পড়তেই হবে। তারপর সিকান্দার আবু জাফর, আব্দুল হাই, নীলিমা ইব্রাহিম। এই নীলিমা ইব্রাহিম থেকে সৈয়দ অলিউল্লাহ, আহমদ শরীফ, সৈয়দ আলিয়া হোসেন, এরা অল্প অল্প পড়লেই হবে। মুনির চৌধুরী বেশি করে পড়তে হবে, মুনির চৌধুরী। আবু ইসহাক, সুকান্ত ভট্টাচার্য, শহীদুল্লাহ কায়সার, শামসুর রহমান পড়তে হবে। এখান থেকে পরীক্ষা অনেক আসে। শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, নামগুলা হাসান হাফিজুর রহমান, আমি যেভাবে সাজাইছি। আবু জাফর ওবায়দুল্লাহ, জহির রায়হান, তারপরে সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, মমতাজউদ্দিন আহমেদ, হাসান আজিজুল হক, আহমদ সফা এবং আখতারুজ্জামান ইলিয়াস পড়তে হবে। হুমায়ুন আজাদ এবং হুমায়ুন আহমেদ এদের পড়বেনি। সেলিনা হোসেন, হুমায়ুন আহমেদ, সেলিম আল দিন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এই কয়টা লেখক আপনার বাছাই করা, এই কয়টা লেখক আপনার পড়তে হবে। আর আপনার তারপর পড়তে হবে উপন্যাসগুলা। কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, যেমন স্বর্ণকুমারী দেবীর দ্বীপ নির্মাণ, ঠিক আছে। তারপরে ধরেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন, এরকম কিছু আছে যেখানে আমি এগুলো দেখাই দিছি। এইরকম পার্টগুলো পড়তে হবে। তাইলে আমি যেটা বলতে চাইছি এখান থেকে, আমাদের মূল কথা কি? মূল কথা হলো আমি যে লেখকগুলোর নাম বলছি এই লেখকগুলো সবার আগে পড়বেন, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং আমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব সামনে, ইনশাল্লাহ।